হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে ক্লাস 5-এর পরিবেশ থেকে তোমাদের পঞ্চম অধ্যায়ের পরিবেশ ও উৎপাদনের 2 অথবা 3 নাম্বারের বাকি সব প্রশ্ন উত্তরগুলো শেয়ার করব। কিছু প্রশ্ন উত্তর তোমরা আগের ভিডিওতে পেয়ে গেছো, বাকি সব প্রশ্ন উত্তরগুলো শেয়ার করব, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে যে যারা যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তাদেরকে বলছি তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, তাহলে যখনই পরিবেশ থেকে ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই তোমরা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশনটাকে অন রাখবে, ঠিক আছে? তো চলো এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, রাসায়নিক সার কাকে বলে, উদাহরণ দাও। উত্তর হবে কৃত্রিম উপায়ে কলকারখানাতে যেসব সার প্রস্তুত হয় এবং যা শস্যের ফলন ব্যাপক হারে বাড়ানোর জন্য প্রয়োগ করা হয় তাকে রাসায়নিক সার বলে। উদাহরণ হলো ইউরিয়া, সুপারফসফেট, পটাশ ইত্যাদি। পরের প্রশ্ন, জৈব সার কাকে বলে, উদাহরণ দাও। উত্তর হলো উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ, বর্জ্য পদার্থ, আণুবীক্ষণিক জীব ইত্যাদি পচে যে সারে পরিণত হয় তাকে জৈব সার বলে। উদাহরণ সবুজ সার, খামারের সার, গোবর সার ইত্যাদি। পরের প্রশ্ন, রাসায়নিক সার ব্যবহারের 2টি সুবিধা লেখো। উত্তর হবে 1 নম্বর, শস্যের ফলন ব্যাপক হারে বাড়ানো যায়। 2 নম্বর, জমিতে পরিপোষকের পরিমাণ বাড়ে। নেক্সট কোশ্চেন, বর্তমানে চাষিরা প্রাকৃতিক কীটনাশক ব্যবহারের দিকে ঝুঁকেছেন কেন? উত্তর হবে রাসায়নিক কীটনাশক ব্যবহারে মানুষের স্বাস্থ্যের যেমন ক্ষতি হয় তেমনই পরিবেশেরও ক্ষতি হয়, তাই চাষি এখন প্রাকৃতিক কীটনাশক ব্যবহারের দিকে ঝুঁকছে। নেক্সট কোশ্চেন, মৌমাছি ও রেশম পোকাকে অর্থকরী পোকা বলার কারণ কি? উত্তর হলো মৌমাছি মৌচাক বানায় যা থেকে আমরা মধু, মোম ইত্যাদি পাই, আবার রেশম পোকা রেশম গুটি তৈরি করে যা থেকে আমরা রেশম পাই, তাই মৌমাছি ও রেশম পোকাকে অর্থকরী পোকা বলা হয়। পরের প্রশ্ন, সার ও কীটনাশকের ব্যবহার বেড়ে যাওয়ার কারণ কি? উত্তর হবে মানুষের খাদ্যের চাহিদার তুলনায় খাদ্যোপযোগী ফসলের পরিমাণ কমে যাচ্ছে। এই অবস্থায় কৃষিক্ষেত্রে বেশি ফসল উৎপাদনের জন্য সার ও কীটনাশকের ব্যবহার বেড়ে যায়। পরের প্রশ্ন, কি করে ধান চালের আকাল দূর হলো? উত্তর হবে দেশে দেশে নতুন ধানের বীজ এলো নতুন নতুন সার, সঙ্গে পোকা মারার নতুন নতুন বিষ, ডিপ টিউবওয়েল বসলো, গরমের সময় ধান চাষ শুরু হলো, ছোট ছোট ধান গাছ লাগানো হলো যা 3-4 মাসে পেকে যায় এবং ফলনও হয় খুব বেশি, বছরে 2-3 বার ধান চাষ হলো। এইভাবে 4-5 বছর চলার পর ধান চালের অভাব দূর হলো। পরের প্রশ্ন, কোন ঘটনাকে ভারতের সবুজ বিপ্লব বলা হয়? উত্তর হবে স্বাধীনতার পর ভারতবর্ষে 6-এর দশকে উন্নত প্রযুক্তির সাহায্যে কৃষিক্ষেত্রে ফসল উৎপাদনের ব্যাপক উন্নতি ঘটেছিল, ফলে জমিতে সার কীটনাশকের ব্যবহার বাড়ল, কিছু অব্যাহত জমিতেও চাষের কাজ শুরু হলো, ফলে প্রচুর পরিমাণে ফসল উৎপাদনের সঙ্গে সঙ্গে আমরা খাদ্যের ব্যাপারে স্বাবলম্বী হলাম। এই ঘটনাকে ভারতের সবুজ বিপ্লব বলে। পরের প্রশ্ন, বর্তমানে কি কি করলে ফসলের উৎপাদন আরও বাড়বে? উত্তর হচ্ছে বর্তমানে জৈব সার ও অণুজীব সার, জৈব কীটনাশক ও উন্নত মানের নানা ধরনের বীজ ব্যবহার করার পাশাপাশি কৃষি জমিতে জলসেচের জন্য বৃষ্টির জল জমিয়ে রেখে পরে ব্যবহার করলে ফসলের উৎপাদন আরও বেশি হবে। নেক্সট কোশ্চেন, আউশ ধান চাষ সম্বন্ধে তুমি কি জানো তা লেখো। উত্তর হলো আউশ ধান চাষে একটু কম জল লাগে, আউশ ধানের গাছ একটু ছোট, একটু উঁচু জমিতে আউশ ধানের চাষ ভালো হয়। নেক্সট কোশ্চেন, আগে কিভাবে আমন ধান চাষ করা হতো? উত্তর হলো আগেকার দিনে একটু নিচু জমিতে আমন ধানের চাষ করা হতো। আমন ধানের চাষ করার আগে পাট চাষ করা হতো। আমন ধানের গাছগুলি আউশ ধানের তুলনায় বড় হয়,
আমন ধানের মধ্যে কিছু মোটা ধান হয়, আর আমন ধান বর্ষাকালে চাষ করা হয়। পরের কোশ্চেন হলো 50 বছর আগে কিভাবে ধান ঝাড়াই করা হতো? উত্তর হবে ধান সমেত খড় চেরা বাঁশ দিয়ে তৈরি ধান ঝাড়নের ওপর পেটানো হতো। এতে ধান খড় থেকে আলাদা হয়ে যেত। এভাবে ধান ঝাড়াই করা হতো। উত্তরটা আগে আরেকবার বলছি, ধান সমেত খড় চেরা বাঁশ দিয়ে তৈরি ধান ঝাড়নের ওপর পেটানো হতো। এতে ধান খড় থেকে আলাদা হয়ে যেত। এভাবে ধান ঝাড়াই করা হতো। পরের কোশ্চেন হলো কিভাবে ধানের গোলা তৈরি করা হতো? উত্তর হলো ধানের খড়কে প্রথমে জড়িয়ে ও পাকিয়ে মোটা দড়ি তৈরি করা হতো। বাঁশের তৈরি কাঠামোর ওপর তা জড়িয়ে ঘর তৈরি করা হতো। এভাবে তৈরি ঘরকে বলা হতো ধানের গোলা, আর ঘরের ওপরে খড় দিয়ে ছাউনি দেওয়া হতো। পরের প্রশ্ন হলো ধাপ চাষ কোথায় করা হয়? এই পদ্ধতিতে কোন কোন ফসলের চাষ করা হয়? উত্তর হবে ধাপ চাষ পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে মাটি কেটে করা হয়। এই পদ্ধতিতে ধান চাষ কম করা হলেও শাকসবজি, ভুট্টা, গম, আলু, ডাল ইত্যাদি চাষ করা হয়। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই পর্যন্তই থাক। প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে পড়বে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ ভিডিওতে তুমি যতটা উপকৃত হচ্ছ তোমার বন্ধু যেন ততটাই উপকৃত হয়। ওকে, তো কথা হবে পরের ভিডিওতে। টাটা।